প্রায় মাঝরাত বিছানায় শুয়ে ছটফট করছি। চোখে ঘুম হাসছে না, দুই হাতের আঙুলগুলি দুই কানে চেপে ধরে আসছে, কান দুটোকে কিছুতেই বন্ধ করতে পারছি না। পাশের রুম থেকে ভেসে আসা আদিম অনুভূতি, তীক্ষ্ণ শীতকারগুলি আমার দুই কান দিয়ে ঢুকে মনকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। কি অসহ্য পাশবিক কষ্ট যে আমি বিছানায় শুয়ে শুয়ে সহ্য করছি তার কোনো সীমা নেই। আমার অব্যক্ত অনুভূতিগুলো যেন দুই চোখ দিয়ে অবিরত জল হয়ে বের হয়ে এসে বালিশটা ভিজিয়ে ফেলছে। কত- কতদিন কতক্ষণ ধরে এই জাহান্নামের মধ্যে আমাকে বেঁচে থাকতে হবে আমি জানি না। গত 7টা দিন প্রত্যেক রাতে প্রতি মুহূর্তে আমার আত্মহত্যা করতে ইচ্ছে করছিল। আত্মহত্যা যদি এত বড় পাপ না হতো, তাহলে আমি প্রথম দিনে প্রথম মুহূর্তে গলায় ওড়না পেঁচিয়ে এই রুমে আত্মহত্যা করতাম। নিজের স্বামীকে যে আর একটা মেয়ের সাথে এসব করতে দেখা বা শোনার চাইতে মরণ অনেক ভালো। পৃথিবীতে প্রতি মুহূর্তে কত শত মানুষ না কত ভাবে মৃত্যুবরণ করে, অথচ আমার কেন মরণ হয় না? আমি তো মরতে চাই। আমি আমার স্বেচ্ছায় মৃত্যু চাই। এই জঘন্য স্বার্থপর পৃথিবী থেকে অনেক অনেক দূরে চলে যেতে চাই। আমি মিথিলা। সাগর আর আমার বিয়ের আজ প্রায় 5.5 বছর হয়ে গেল। আমাদের বিয়ে পারিবারিকভাবে হয়েছিল যদিও। প্রথমে সাগর আমাকে আমার এক কাজিনের বিয়ের অনুষ্ঠানে দেখে পছন্দ করে। দুই গায়ে হলুদের দিন পিছনে পিছনে ঘুরে ও যখন বিয়ের অনুষ্ঠানের দিন আমাকে সরাসরি প্রপোজ করলো, আমি মাথা নিচু করে ওকে আমার বাসায় যোগাযোগ করতে বললাম। ছেলেটাকে বেশ ভালোই লেগেছিল। বাসায় যদি পছন্দ করে তাহলে তো কোনো সমস্যাই থাকে না। আমার কাছ থেকে বাসার অ্যাড্রেস নিয়ে 1 সপ্তাহের মধ্যে বিয়ের প্রস্তাব পাঠালো। ঢাকা ভার্সিটি থেকে ফিনান্সে মাস্টার কোর্স করে এখন ভালো একটা ব্যাংকে জব করে, কেরিয়ার ভালো। বাবা আমার ইচ্ছের কথা শুনে আর না করলেন না। ধুমধাম করে বিয়েটা হয়ে গেল। বিয়ের পর প্রথম 2 মাস ভালোই কাটলো। সমস্যা শুরু হলো যখন 2 বছর পর বাচ্চা নেওয়ার জন্য আমরা চেষ্টা শুরু করলাম। 4 মাস পর দুজনে আপ্রাণ চেষ্টা করার পরেও যখন কিছু হলো না, তখন প্রথম আমরা ডাক্তারের কাছে গেলাম। 3জন ঢাকার সর্বোচ্চ বিশেষজ্ঞ ডাক্তার সর্বোচ্চ চেষ্টার পরেও পরবর্তী 1.5 বছরও কোনো লাভ হলো না। সাগর আমাকে সব কিছু খুলে বলতো না। এই সব বিষয়ে জিজ্ঞেস করলে উল্টোপাল্টা উত্তর দিয়ে আমাকে পাশ কাটিয়ে চলে যেত। মনের মধ্যে ভয় আস্তে আস্তে প্রবেশ করছিল। সময়টাকে সমস্যাটা কি শুধু আমার না ওর? আমাকে কিছু বলতো না। 2.5 বছর পর যখন কোনো কিছু লাভ হলো না, সাগর আমাকে নিয়ে ভারতের চেন্নাইয়ে এক নামকরা স্পেশালাইজড ফার্টিলিটি হাসপাতালে নিয়ে গেল। এক বুক আশা নিয়ে দুইজন সেখানে গেলাম। যত রকমের টেস্ট করানো যায় সবগুলো টেস্ট আমাদের দুইজনকে করানো হলো। যদিও ফাইনাল রিপোর্ট দেবে, সাগর আমাকে না বলে চুপচাপ একাই গেল। সাগর যখন ফিরে আসলো ফাইনাল রিপোর্ট নিয়ে, ওর মুখের দিকে তাকিয়ে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভয়টাই পেলাম। ও আমাকে কিছুতেই বলতে চাচ্ছিল না। ওর হাত থেকে ফাইনাল রিপোর্টটা জোর করে কেড়ে নিয়ে পড়ার পর আমি সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম। সমস্যাটা আমার, ভয়াবহ সমস্যা। আমি কোনোদিনও একবারের জন্য হলেও মা হতে পারবো না। এর কোনো চিকিৎসা নাই। রোগের নাম লেখা ছিল জেনেটিক ক্রোমোজোম ডিসঅর্ডার, যা মাত্র পৃথিবীর 5 থেকে 8% মেয়েদের হতে পারে। আমি সেই চরম হতভাগ্য স্বল্প কিছু মেয়েদের একজন, যাদের জন্য কোনো সুচিকিৎসা আজও আবিষ্কার হয়নি। ভারত থেকে ফিরে এলাম এক বুক চরম হতাশা নিয়ে। সমস্ত পৃথিবী শুধু আমার জন্য নিকষ কালো অন্ধকার ছাড়া আর কিছুই না। জীবনটা বদলে গেল কিছু বুঝে ওঠার আগে। দেশে ফেরার অল্প কিছুদিন পর থেকে সাগর আস্তে আস্তে বদলে যেতে লাগলো। দেরি করে বাসায় ফেরা প্রায় প্রতিদিনের রুটিন হয়ে গেল। আমার সাথে নিতান্ত প্রয়োজন ছাড়া কথা বলে না। ও যে প্রতিনিয়ত নিজের মনের সাথে কঠিন যুদ্ধ করেছে সেটা আমি বুঝতে পারি। কিন্তু আজ আমার কিছু করার নেই। নিজের জীবনের প্রতি ধীরে ধীরে ঘৃণা জন্মতে লাগলো। ঠিক আমার এই চরম দুঃসময়ের মধ্যে বাবা আমাকে ফেলে এক্কেবারে চলে গেলেন। মা মারা গিয়েছিলেন আগেই। পুরোপুরি এতিম হয়ে গেলাম। ওদের বাসায় সবাই আস্তে আস্তে জেনে গেল। সাগরের উপর চাপ বাড়তে থাকলো নতুন কিছু চিন্তা করার। শাশুড়ি চরম খারাপ ব্যবহারের মুখ বুজে সহ্য করে থাকতাম। আমি একটা অপয়া, বাজা
তার ছেলের জীবন আমি নষ্ট করে দিচ্ছি এসব বলে সারাদিন গালমন্দ করত। পারলে প্রতিদিন সকালবেলা উঠে আমাকে ঘর থেকে বের করে দেন এই অবস্থা। সাগর এসব শুনে না শোনার ভান করে থাকে। 4 মাস পরে শাশুড়ি এসে সরাসরি প্রস্তাব দিলেন, হয় সাগরের দ্বিতীয় বিয়ে মেনে নিতে হবে, না হয় তালাকের ব্যবস্থা করতে হবে। একদিনের মধ্যে আমাকে আমার মতামত জানাতে হলো। রাতে সাগর বাসায় ফিরলে কান্না করতে করতে যখন আমি ওকে বললাম, সাগর চুপ করে থাকলো, একটা শব্দ করলো না। বুঝলাম ও নিজেও সায় আছে এতে। এতটা অসহায় আর নিরুপায় আমি যে আমার বলার বা প্রতিবাদ করার কেউ পাত্তা দিল না। 1 মাস পর আমার চোখের সামনে সাগর বিয়ে করে গেল। আমার কোথাও যাবার জায়গা নেই। আমাকে নিজের বেডরুম ছেড়ে দিয়ে অন্য একটা ছোট্ট রুমে আশ্রয় নিতে হলো। অধিক শোকে পাথর হয়ে গেলাম। জানি না বাকি জীবনটা কিভাবে কাটবো। খুব মন থেকে চেষ্টা করেছিলাম ওর নতুন বউয়ের সাথে মানিয়ে নিতে। বাসায় কাজের মেয়ের চেয়েও আমার অবস্থা করুণ। মুখ বুজে সব সহ্য করে দিন কাটাতাম। সাগর আমার কাছে প্রায় আসতোই না। পরে জেনেছিলাম আমার শাশুড়ি সাগরকে আমার রুমে যেতে মানা করে দিয়েছিল। ও এখন খুব মায়ের কথা শুনে। আমি এখন আর ওর কেউ না। প্রথম বছরে সাগরের নতুন বউ কনসিভ করলো। শাশুড়ি নতুন বউকে কোনো কাজ করতে দেয় না, সব কাজ আমায় করতে হয়। একা একা চুপচাপ কাজ করেই যাই, কারো সাথে প্রায় কথা হয় না। সাগর ওর নতুন বউকে নিয়ে মহা ব্যস্ত থাকে, আমার কোনো খোঁজ নেয় না। হাসপাতাল থেকে বাচ্চাটাকে বাসায় আনার পর সবাই বাসায় হইচই করে আনন্দ ফুর্তি করলো, আমার কেউ খোঁজ নিল না। আমার শাশুড়ি আমাকে ডেকে নিয়ে বাচ্চার কাছে যেতে মানা করে দিলেন। আমি অপয়া, বাচ্চা কোলে নিলে বা আদর করলে বাচ্চার ক্ষতি হতে পারে এই ভয়ে। চুপ করে শুনে আমার নিজের রুমে কান্নায় ভেঙে পড়লাম। এত মানুষ মারা যায়, আমি কেন বেঁচে আছি? আর এভাবে কত কষ্ট আমাকে সহ্য করতে হবে। একদিন বাচ্চাটাকে কান্না করছে, কাছে কেউ নেই। খুব লোভ হলো বাচ্চাটাকে কোলে নেবার। ছেলেটা অবিকল সাগরের মতো হয়েছে। লোভ সামলাতে পারলাম না। নিজে তো কখনো মা হতে পারবো না, অন্যের বাচ্চা কোলে নেওয়া ছাড়া উপায় কি? আমার কপাল সবসময় খারাপ। শাশুড়ি দেখে ফেললো, যা তা ভাষায় বকাঝকা করলো। বাচ্চার মা এসে দেখে সেটা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটালো। ভয় পেয়ে আমি নিজের রুমে গিয়ে চুপচাপ শুয়ে আছি, না জানিয়ে আজকে আমার কপালে কি আছে। সাগর বিকেলবেলা আসতেই এটা নিয়ে হইচই আবার শুরু হয়ে গেল। শাশুড়ির ইন্ধনে সাগরের নতুন বউ বিয়ের পর থেকে সুযোগ খুঁজছিল আমাকে বাসা থেকে বের করে দিয়ে চিরতরে রাস্তা পরিষ্কার করার। এবার সেই সুযোগ পেয়ে গেল। সরাসরি সাগরকে বলে দিল, আমি যদি এই বাসায় থাকি তাহলে বাচ্চা নিয়ে বাপের বাড়ি এক্কেবারে চলে যাবে। সাগরের পড়ল উভয় সংকটে। আমি এবার বেডে শুয়ে অবিরত কান্না করে যাচ্ছি। এই সময় সাগর অনেক দিন পর আমার রুমে এলো। অনেকক্ষণ চুপ করে আমার পাশে বসলো। হয়তো আমাকে কি বলবে সেটা ঠিক করছে মনে মনে। আমার বর্তমান অবস্থা ওর চেয়ে ভালো আর কেউ জানে না। মিথিলা, এত অপমান সহ্য করে কতদিন এখানে তুমি টিকে থাকবে বলো? এর চেয়ে আমি তোমাকে আলাদা বাসা ভাড়া করে দেই। এত অপমান সহ্য করার চেয়ে সেখানে অনেক ভালো থাকবে। কান্না থামিয়ে আমি হতভম্ব হয়ে সাগরের দিকে তাকিয়ে আছি। যেই ছেলে আমাকে বিয়ের আগে একবার এক পলক দেখার জন্য বাসার বাইরের গেটের সামনে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতো, আর সেই আমাকে আলাদা করে দিতে চাইছে। সময় কত দ্রুতই না সব কিছু বদলে দেয়। আমি নিষ্ঠুর পৃথিবীতে আমাকে আর কত কিছু দেখে যেতে হবে। আমি সাগরকে অনেক বোঝানোর চেষ্টা করলাম। আমি কখনো একা থাকিনি, একা একা ভয়ে আমি মরেই যাব। কিন্তু কে শোনে কার কথা? ও মনে হয় ঠিকই করে এসেছে এটা। আমি বাসায় শান্তিতে থাকতে চাই, এত ঝামেলা নিয়ে আমি থাকতে চাই না। আমি এখন তাহলে ওর কাছে শুধু ঝামেলা, আর তর্ক করলাম না, কী লাভ? কিছুক্ষণ আগে শুনলাম শাশুড়ি সাগরকে বলছে আমাকে তালাক দিয়ে এক্কেবারে বের করে দিতে। বাসায় অনেক দিন কুকুর বিড়াল থাকলে যেরকম মায়া জন্ম হয়, সেই কারণে হয়তো আমাকে তালাক দিচ্ছে না। আমি যদি বেশি জেদ করি তাহলে হয়তো শেষ পর্যন্ত এই মায়াও নাও থাকতে পারে। সাগরের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। তালাকের চেয়ে এটা ভালো, অন্তত কিছু একটা সম্পর্ক তো থাকলো, সেটা বা আমার জন্য কম কিসের। আজ নিয়ে প্রায় 3 মাস হলো সাগর আমার এই বাসায় আসেই না। আগে এসে অন্তত বাড়ি
প্রতি মাসে বাসা ভাড়ার টাকাটা দিয়ে যেত। এখন তাও আসে না। একলা একটা মেয়ের কিভাবে দিনের পর দিন না খেয়ে বেঁচে বা মরে গেছে সেটার খোঁজ নেয় না। আগে মোবাইলে ফোন দিত, কি যে ভালো লাগতো ওর গলাটা শুনতে পেলে। আমি তীর্থের কাকের মতো শুধু ওর গলাটা শোনার জন্য দিনরাত অপেক্ষা করে থাকতাম। এখন তাও দেয় না। আমি ফোন দিলে তুই একটা অতি প্রয়োজনীয় কথা বলে লাইনটা কেটে দেয়। একবারও জিজ্ঞাসা করে না আমি কেমন আছি। ও এখন খুব ব্যস্ত, নতুন বউ, একমাত্র ছেলে আর নিজের সংসার নিয়ে। সবাই কিছু না কিছু নিয়ে ব্যস্ত হয়ে দিন কাটাচ্ছে, আমার যে কিছুই নেই। যা কিছু ছিল ছিল বলে ভাবতাম, তাও সবাই আমার কাছ থেকে একে একে কেড়ে নিল। তারপর যে কিভাবে কিভাবে দিনগুলো কেটে যাচ্ছে জানি না। প্রতিদিন সূর্য উদয় হয় আবার সুস্থ অস্ত হয় নিয়ম করে, কিন্তু মাঝখানের সময়গুলো কোন দিক দিয়ে পার হয়ে যায় আমি জানি না, জানতে চাইও না। কোনো কিছুই আর ভালো লাগে না। জীবনে বেঁচে থাকার ন্যূনতম আগ্রহটাই অনেক আগেই আমি হারিয়ে ফেলেছি। বাড়িওয়ালা আঙ্কেল খুব ভালো মানুষ। মনুষ্যত্ব শব্দটা যে আজও কিছু মানুষ বিশ্বাস করে, সেটা তাকে দেখে শিখলাম। লজ্জায় মাথা কাটা যাচ্ছিল, গত 2 মাসের ভাড়া এমনিতেও দিতে পারিনি। কোনো রকমে একবেলা রান্না করে খেয়ে করে বেঁচে আছি। ভাড়ার টাকা দিব কোথা থেকে? আজও যখন উনি আমাকে ডেকে পাঠালেন, কি যে লজ্জা লাগছিল, মনে মনে চাচ্ছিলাম, ধরনী তুমি দ্বিধা হয় তোমার চরণে আশ্রয় দাও। মাথা নিচু করে চাচার সামনে দাঁড়িয়ে চুপ করে রইলাম। কি বলবো? চাচা আমাকে সামনে রাখা সোফায় বসতে বললে খুব লজ্জা লাগছিল বসতে। আমার চোখ মনে হয় জলে ভিজে গিয়েছিল। অনেক অনেক দিন হলো কেউ আমার সাথে এত ভালো করে কথা বলে না। মা, তুমি তো এভাবে দিনের পর দিন চলতে পারো না। তোমার জামাইয়ের সাথে তোমার যোগাযোগ রাখতে চাচ্ছে না, এটা কেন বুঝতে পারছো না? তুমি একটা শিক্ষিত মেয়ে, কেন আরেকজনের উপর নির্ভর করে এইভাবে বেঁচে আছো? এটা কোনো বেঁচে থাকা হলো? আল্লাহ মানুষকে দুটো হাত দুটো পা দিয়েছেন। যতদিন এইগুলো ঠিক থাকবে কারো কাছে হাত পাতবে না। কালকে থেকে কিছু করার চেষ্টা করো। মেয়েদের এখন চাকরির অনেক সুযোগ তৈরি হয়েছে। এইভাবে চুপচাপ ঘরে বসা থাকা চলবে না। আমিও দেখি তোমার জন্য কিছু ব্যবস্থা করা যায় কি না। আর শোনো, যতদিন টাকা পয়সা রোজগার করার ব্যবস্থা করতে না পারবে ততদিন বাসা ভাড়া নিয়ে লজ্জা পেতে হবে না। তুমি ভাড়া নেবার আগে ছাদের 1 রুমের বাসাটা এমনিতেও তালা মেরে রাখতাম। তুমি আমার মেয়ের মতো। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, শুকরিয়া করে তা শেষ করতে পারবো না। যেদিন প্রথম বেতন পাবে সেই দিন থেকে ভাড়া দেওয়া শুরু করবে। আমি খুশি হয়ে নিজের হাতে তোমার হাত থেকে ভাড়া নিব। বাবা মারা গেছেন প্রায় 2 বছর হলো। বড় ভাইয়ের নিজের সংসার। ভাবির ব্যবহার ভালো না, সামান্য কারণে চরম দুর্ব্যবহার করে। আমাকে একটা উটকো ঝামেলা মনে করে। আত্মসম্মানের ভয়ে ভাইয়ের বাসায়ও আশ্রয় নেয়নি। ভাইয়ের নিজের সীমাবদ্ধতা জানে, লজ্জায় আমার সাথে দেখা করে না। বাসায় লোক দিয়ে অনেক বাজার আর টাকা পয়সা পাঠিয়ে দেয়, সেটা উপরে এতদিন বেঁচে আছি। বাবা মারা যাওয়ার পর কতদিন এই নিষ্ঠুর পৃথিবীতে আমার সাথে কেউ এত ভালো ব্যবহার করেনি। নিজে আর ধরে রাখতে পারলাম না। চিৎকার করে কেঁদে উঠে চাচার পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম আর বাবা বাবা বলে ডাকতে লাগলাম। চাচা আমাকে ইচ্ছে করেই কাঁদতে দিলেন, মনে হয় বুকটা হালকা করার জন্য। সস্নেহে শুধু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। একটু যখন স্বাভাবিক হয়ে এসেছি, চাচা খুব নরম ভাষায় বললেন, আমার একটা খুব মেয়ের খুব শখ ছিল। আল্লাহ একটা দিয়েইছিলেন। 1.5 বছরের মাথায় একদিনের জ্বরে আমাকে ফেলে চলে গিয়েছিলেন। মা, তুমি নিজেকে শক্ত করো, এত ভেঙে পড়লে চলবে না। আমি তোমার কষ্টগুলি বুঝি। বাবা ছাড়া এই পৃথিবীতে মেয়েদের কষ্ট কেউ বোঝে না। অসম্ভব একটা ভালো লাগার অনুভূতি নিয়ে নিজের বাসায় ফিরে আসলাম। চাচা যা বলেছেন সেটাই ঠিক। আমাকে শক্ত হতে হবে। এত সহজে জীবনের হাল ছেড়ে দেওয়া যাবে না। ইচ্ছে করলে একটা মেয়ে যে অনেক কিছু করতে পারে সেটা প্রমাণ করে দিতে হবে। অনেক অনেক দিন পর ব্যাগ খুলে শিক্ষা জীবনের সব সার্টিফিকেটগুলো বের করলাম। ধুলো ময়লা লেগে একটু অপরিষ্কার হয়ে গেছিল, নিজের শাড়ির আঁচল দিয়ে ভালো করে মুছলাম।
এখন এগুলি আমার একমাত্র বেঁচে থাকার অবলম্বন। লেখাপড়া শেখাটা মেয়েদের জন্য খুব জরুরি। বাবা যখন জোর দিয়ে শুধু লেখাপড়ার কথা বলতো তখন মনে হতো মেয়েদের এত লেখাপড়া করে কী হবে? শেষ পর্যন্ত ওই রান্নাঘরের হাঁড়িই তো ঠেলতে হবে। কী দরকার এত কষ্ট করার? আজ বুঝলাম কেন বাবা এসব বলতো। হাতের জমান টাকা প্রায় শেষ হয়ে এসেছে, কিছু একটা শুরু করতে হবে। ঢাকা ভার্সিটি থেকে কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি নিয়ে ঘরে বসেছিলাম শুধু সাগর চাইতো না দেখে। মেয়েদের চাকরি করাও কোনোভাবে পছন্দ করতো না। ওর জন্য চাকরি শুরু করব বলে শেষ পর্যন্ত করা হয়ে উঠল না। বাবা যখন আমার ইচ্ছে বুঝলো তখন খুব করে বকা দিয়েছিল আর বলেছিল একদিন না একদিন এর ফল আমি নিজে হাতে পাবো। আজ বাবার কথাগুলো হাতে নাতে ফল পেলাম। জীবনে কখন কোথাও কারো কাছে কিছু নিজের জন্য চাইতে শিখিনি। না পাওয়ার কষ্টগুলো বুকের মাঝে পাথরে চাপা দিতাম। সময় মনে হয় খুব কাছে চলে এসেছে কিছু স্বভাব বদলে ফেলার, নিজেকে বদলে ফেলার। প্রতিদিন সকালবেলা করে বাড়িওয়ালার বাসায় যেয়ে নিউজ পেপার জব অফারিংগুলো দেখে আসি। প্রায় সব জায়গাতে অভিজ্ঞতা চাই। আমি কোথায় পাবো? বিয়ের পর থেকে তো শুধু রান্নাঘরে হাঁড়ি ঠেলে এসেছি। রিসেপশনিস্ট বা এরকম দুই একটা জায়গায় ইন্টারভিউ দিয়ে আসলাম। মামা চাচার জোর না থাকলে হবে না। একটা জায়গায় জব পেলাম, 1 মাস পরে কিন্তু একদিন চাকরি করার পরেই ছেড়ে দিয়ে বাসায় আসলাম। যার আন্ডারে চাকরি করতে হবে সেই লোকটা ভালো নয়, চোখের দৃষ্টিও ভালো না। আমার বর্তমান অবস্থা শুনে আকার ইঙ্গিতে অন্য কিছু বোঝালেন। এতটা নিচে মনে হয় নামতে পারবো না। মেয়ে হয়ে জন্ম নিলে অনেক সমস্যা, অনেক কিছু কাউকে বলা যায় না। কয়েকটা এনজিওতেও কথা বললাম, বাইরে বাইরে কাজ করতে হবে। সারা জীবন স্কুল কলেজ ভার্সিটি আর বাসা ছাড়া কোথাও যায়নি। বাবা মেয়েদের অযথা বাইরে ঘোরাঘুরি পছন্দ করতেন না। মনও সায় দিলেন না, যা পারবো আর মনও যা চায় না। সেখানে চেষ্টা করে লাভ কি? দেখি না আর কয়েকটা দিন। দেওয়ালে ফিট ঠেকে গেলেও না হয় ছোটোখাটো কিছু একটা করা যাবে। আপাতত চেষ্টাটা বন্ধ করা যাবে না। যার কেউ থাকে না আল্লাহ তার সহায়। আমার মতো এরকম একজন অসহায় এতিম মেয়ের দিকে কি একবারও কি তিনি মুখ তুলে তাকাবেন না? তিনতলার ভাবি আমার প্রায় সমবয়সী, মাঝে মাঝে আমার পাশে এসে গল্প করে যান। সেদিন সকালবেলা হুট করে এসে হাজির। এই সময় সাধারণত উনি আসেন না। দরজা খুলে দিতে গিয়ে এগিয়ে এসে আমার হাত ধরে আমাকে বেডে নিয়ে বসালেন। তোমার জন্য একটা সুখবর আছে। আমার মেজো খালা ঢাকার একটা বেসরকারি স্কুলের প্রধান শিক্ষিকা। গতকাল আমার বাসায় তিনি বেড়াতে এসেছিলেন। কথায় কথায় তোমার বিষয়টা বলতে উনি বললেন যে ওনার স্কুলে একটা পোস্ট সম্প্রতি ফাঁকা আছে। কালকে উনি সরাসরি ইন্টারভিউ নেবেন। তোমাকে একটা ভালো সিভি আর ছবি সহ কালকে যেতে হবে। যাবার আগে আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে যাবে। আমি খালাকে খুব করে তোমার জন্য বলে দিয়েছি। বেতন খুব একটা বেশি হবে না তাতে কি, তোমার তো কিছু একটা শুরু করা দরকার। আমি নিউজ পেপার থেকে তোমার জন্য এই অ্যাডটা ছিঁড়ে নিয়ে এসেছি, এই নাও। কথাগুলো শুনে চোখে পানি চলে আসলো। গায়ে পড়ে এভাবে কারো কেউ উপকার করতে পারে বিশ্বাস হচ্ছে না। প্রাথমিক স্কুলের ক্লাস 2 থেকে 5 পর্যন্ত পড়াতে হবে। আমার জন্য যথেষ্ট। কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব তার ভাষা খুঁজে পাচ্ছি না। আমি এখন কাগজপত্রগুলি রেডি করি। বিকেলবেলা তোমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে আসবো। ভাবি আর বসলেন না। স্কুল থেকে ওনার ছোট মেয়েকে আনতে হবে, তাড়াতাড়ি চলে গেলেন। সকাল সকাল আমি সব কাগজপত্র সহ ওই স্কুলে হাজির হলাম। 7-8 জনের মতো ক্যান্ডিডেট বসে আছে। আমার সিভিটা জমা দিয়ে একটা চেয়ারে বসে পড়লাম। একে একে সবাইকে সিরিয়াল ধরে ডাকছে। সবশেষে আমার পালা এলো। দরজা খুলে সালাম দিয়ে ভিতরে ঢুকলাম। একজন বয়স্ক মহিলা ও তার সাথে আরও 2জন ভদ্রলোক বসা আছেন। আমাকে সামনে রাখা চেয়ারে বসতে বলে আমার সামনে সিভিটা সবাইকে ভালো করে পড়ল। বয়স্ক মহিলা শুরু করলেন, আপনি সিভিতে বৈবাহিক অবস্থা জানি না লিখেছেন কেন? আমি চুপ করে আছি। দেখেও আবার একই প্রশ্ন করলেন। এইবার চুপ থাকাটার মানে হয় না, ঠিক হবে না। তাই বললাম, আমি আমার বৈবাহিক অবস্থা আসলে এখন কি তা সত্যিই আমি জানি না, তাই এটা লিখছি। আমি আপনার ব্যাপারে হালকা কিছু শুনেছি। আপনি আপনার বর্তমান অবস্থা খুলে বলুন।
আমরা বিস্তারিত জানতে চাই। লজ্জা করার কিছু নেই, সাথে দুইজনকে আমি অলরেডি আপনার ব্যাপারে কিছুটা জানিয়েছি, তারাও পুরোটা শুনতে চায়। আর আপনি এই পোস্টের জন্য অবশ্যই উপযুক্ত। আমি মাথা নিচু করে আমার এই অনিশ্চিত জীবনের সব কথা লজ্জা শরম ত্যাগ করে সুন্দর করে বুঝিয়ে বললাম। সব শোনার পর সবাই কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর একজন ভদ্রলোক আমাকে বললেন, এই চাকরিটা আপনার চেয়ে বেশি কারো দরকার হতে পারে না। আপনি ভয় পাবেন না, আমরা আপনার পাশে আছি। বেতন শুরুতে খুব বেশি দিতে পারবো না তাতে কি, আপনার তো অন্তত একটা কিছু দরকার। আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা চেষ্টা করে দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, আমি কল্পনাও করতে পারিনি এত বড় সুযোগ আমি পেয়ে যাব। সাথে সাথেই রাজি হয়ে গেলাম। বেতন শুরুতে 12,000 দিবে, আর যদি ভালো পড়াতে পারি তাহলে 6 মাস পর আরও বাড়িয়ে দিবে। চেয়ার থেকে উঠে ভাবির মেজো খালাকে পা ছুঁয়ে সালাম করলাম। বাকিদের করতে চেয়েছিলাম, তারা দিলেন না। আমাকে 2-1 দিন অপেক্ষা করতে বললেন অ্যাপয়েন্টমেন্ট লেটারের জন্য। অনেকদিন পর আমার জীবনে একটা সুখবর এলো। খুব খুশি খুশি নিয়ে ঘরে ফিরে আসলাম। দুপুরবেলা ভাবির মেজো খালা আমাকে ফোন দিল। আসলে সামনাসামনি বলতে পারছিলাম না তোমাকে, যেই অবস্থা তাতে কিভাবে যে বলি। এই চাকরির জন্য কিছু টাকা তোমাকে খরচ করতে হবে। স্কুল কমিটির জন্য 25,000, আর স্কুল ফান্ডে 25,000। আমরা অনেক চেষ্টা করে তোমার জন্য স্কুল ফান্ডের 25,000 টাকা মাফ করেছি, কিন্তু স্কুল কমিটির সভাপতি কোনো ছাড় দিবেন না। পলিটিক্যাল লোক, এদের মধ্যে কোনো মানুষত্ব বলে কিছু নেই। তুমি কি যে কোনোভাবে এই টাকাটা জোগাড় করতে পারবে? পারলে কালকে টাকাটা নিয়ে আসো। আমি পারলে কালকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তোমার নামে ইস্যু করে দিব। যত দেরি হবে তত ক্যান্ডিডেট বাড়তে থাকবে, পরে হয়তো আমার হাতে কিছু করার থাকবে না। আমি ফোনে আমার রাজি হবার কথা বলে দিলাম, আর বললাম আমি কালকে স্কুলে টাকাটা দিয়ে আসবো যত তাড়াতাড়ি সম্ভব। ভালো সুযোগ বারবার আসে না। যেভাবেই হোক এই টাকাটা আমাকে আজকের মধ্যে জোগাড় করতে হবে। সাগরের বাসা থেকে চলে আসার সময় আমার বিয়ের স্বর্ণালঙ্কারগুলো সাথে নিয়ে এসেছিলাম। ওইগুলি একান্তই আমার। মাঝে মাঝে বিপদের সময় কিছু বিক্রি করেছিলাম যে দোকানে, সেখানেই মার দেওয়া বিয়ের গলার হারটা নিয়ে গেলাম। নিয়ে যাবার আগে হাউমাউ করে কিছুক্ষণ কাঁদলাম। মায়ের স্মৃতি বলতে এটাই শুধু আমার কাছে ছিল। আজ এটাও বিক্রি করে দিচ্ছি, কিছু করার নেই। আমি এখন ডেসপারেট হয়ে গেছি। একটা চাকরিটা আমার লাগবেই, যেভাবেই হোক। 2 দিন পর স্কুল থেকে 2 কপি অ্যাপয়েন্টমেন্ট লেটার স্কুলের পিয়নকে দিয়ে সরাসরি আমার বাসায়। পিয়নকে দাঁড়া করিয়ে সাথে সাথে সাইন করে অফিস কপি ফেরত পাঠালাম, যেভাবে আমাকে ভাবির মেজো খালা বলে দিয়েছিলেন। প্রথম মাসের বেতনটা যখন হাতে পেলাম কি যে ভালো লাগছিল। আগেই মনে মনে ঠিক করে রেখেছিলাম কি করব। স্কুল থেকে বের হয়ে আড়ংয়ে যে চাচার জন্য একটা সুন্দর পাঞ্জাবি আর পাজামা কিনলাম। ফেরার পথে 3তলা ভাবির জন্য কিনলাম একটা আনথ্রি পিস। এরা দুইজন আমার জন্য যা করেছে সারা জীবনেও এর শোধ হবে না। সন্ধ্যার পর চাচা আর ভাবির হাতে নিজেই কাপড়গুলো দিয়ে আসলাম। টাকা আর বেতন মিলিয়ে হাতে ভালোই জমেছে। মার 2 ভরি উপরে ছিল। স্কুলের টাকাটা দেবার পরেও হাতে অনেক রয়ে গিয়েছিল। গত 3 মাসের বকেয়া সহ বাড়ি ভাড়াটাও দিয়ে আসলাম। অনেক লজ্জার মধ্যে ছিলাম এই কয়দিন। চাচার হাতে ভাড়ার টাকাটা যখন দিলাম উনি কেঁদে ফেললেন। ওনাকে কাঁদতে দেখে আমিও কেঁদে ফেললাম। আগেরবার কেঁদেছিলাম আমি কষ্টে, আর এবার দুজনেই খুশিতে। দেখতে দেখতে 8 মাস চলে গেল। প্রথম স্কুলের চাকরিটা এখনও করেছি। খুব মনোযোগ দিয়ে ক্লাসে পড়াই, ছুটি নেই না বললেই চলে। একা একা ছুটি নিয়ে কী করব? বেতন বাড়িয়ে 18,000 টাকা করে দিয়েছি। আমাকে এখন উপরের ক্লাসে কেমিস্ট্রি পড়াতে হয়, আর কেমিস্ট্রি ল্যাবে প্র্যাকটিক্যাল করাতে হয়। কী যে ভালো লাগে ছেলে মেয়েগুলোকে পড়াতে। অনেক অনেক আদর লাগে। আমি কখনো বকাঝকা করি না। দুষ্টামি করলে কিংবা ভুল করলে মাথায় হাত দিয়ে সুন্দর করে বুঝিয়ে দেই। বাসার পাশে একটা কোচিং সেন্টার খুলছে। কেমিস্ট্রির টিচারের শুনে বাসায় এসে জবের অফার দিয়ে গেল। স্কুলের ক্লাস শেষ হবার পর এখানে ক্লাস নিতে বলল। আপত্তি করলাম না। স্কুল থেকে ফেরার পর
বাসায় তেমন কাজ থাকে না, তাছাড়া টাকা পয়সা ভালোই দিবে। টাকা পয়সার মূল্য কি জীবনে একসময় আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। কালকে থেকে জয়েন করব বলে দিলাম। সপ্তাহ ২ পরে একদিন স্কুলের পর কোচিং এর ক্লাস শেষ করে বাজারে গেলাম কেনাকাটার জন্য। বাজার শেষ করে বাসায় ফিরছি। বাসায় একটু দূরে বড় রাস্তার আটকান। আমি রিক্সায় বসে সারা মাসের বাজার সদাই নিয়ে। এতগুলো বাজার হাতে নিয়ে হেঁটে যেতে পারবো না। প্রায় ১০ মিনিটের মতো বসে আছি। ভিড় কমছে না। দেখে রিক্সা থেকে নেমে দেখতে গেলাম কি হয়েছে। ভিড় ঠেলে সামনে যেয়ে দেখি ভয়াবহ অ্যাক্সিডেন্ট। একটা মধ্যবয়স্ক মহিলা, সম্ভবত ভিখারিনী হবে। পোশাক দেখে তো তাই মনে হচ্ছে। রাস্তার উপরে পড়ে আছে। মাথা ফেটে রক্ত বের হয়ে সারা রাস্তা ছয়লাপ। দেখে আমার প্রায় বমি চলে আসছিল। হঠাৎ কান্নার শব্দ শুনে ভালো করে তাকিয়ে দেখতে একটা সম্ভবত ১.৫ বা ২ বছরের বাচ্চা চিৎকার করে কাঁদছে। কেউ পাত্তা দিচ্ছে না। পাশের জনকে জিজ্ঞাসা করলাম, এটা কি হয়েছে? ফকিনীটা এই ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে বড় রাস্তা পার হচ্ছিল। ওই দিক থেকে একটা প্রাইভেট কার অনেক জোরে এদিকে আসছিল। নতুন ড্রাইভার মনে হয় সামলাতে পারেনি, মেরে দিয়ে চলে গেছে। আহা! এইটুকু বাচ্চাটাকে একদম এতিম করে দিয়ে গেল। কথাগুলো শুনে আমার মনের ভিতরে কি হলো আমি জানি না। আমি এগিয়ে যেয়ে রাস্তার পড়ে থাকা কান্নারত বাচ্চাটাকে কোলে তুলে নিলাম। গায়ে ময়লা জামাকাপড়, হাত পা ময়লা কালো লেগে কালো হয়ে আছে। আমি কোলে নিয়ে নিলাম পর বাচ্চাটা কান্না থামিয়ে আমার দিকে অবাক হয়ে চেয়ে আছে। এই নিষ্ঠুর পৃথিবীতে ওকে কোলে নিল বুঝতে পারছে না। জলে ভেজা চোখে কান্না থামিয়ে বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। লোকজন আস্তে আস্তে যে যার মতো চলে যাচ্ছে। বাচ্চাকে কোলে নিয়ে আমি রাস্তা একাই দাঁড়িয়ে আছি। কি করব বুঝতে পারছি না। ঘরের দরজাটা খুলে ভিতরে ঢুকতেই সোমা আমার বুকে ঝাঁপিয়ে পড়ল। আদো আদো বলিতে বলল, মা, আমার চকলেট কই? আমি হেসে ভ্যানিটি ব্যাগ খুলে ক্যাডবেরির একটা প্যাকেট খুলে ওর হাতে দিলাম। সোমা তখন ওই বেডে বসে চকলেট খাওয়া শুরু করে দিল। আমি ভ্যানিটি ব্যাগটা আলমারি রেখে ঘরে পরার কাপড় নিলাম ড্রেস চেঞ্জ করার জন্য। সোমা কিছু একটা চাইলে আমি কখনো না করি না। যা চায় তাই কিনে দিই। আমার সব কিছুই তো ওর জন্য। বাচ্চাটাকে দিকে যখনই তাকাই থানার ওসি সাহেবকে মনে ধন্যবাদ দেই। সেদিন উনি রাস্তার আমার সব কিছু শুনে বাচ্চাটাকে আমাকে দিয়ে দেয়। ৭ দিন পর চাইল্ড কাস্টোডিয়ান কাগজপত্র কীভাবে যেন জোগাড় করে আমার বাসায় এসে দিয়ে গেলেন। এই সব কিছু ভালো মানুষের জন্য পৃথিবীটা এখনও এত সুন্দর লাগে, এত মায়া মায়া লাগে। শত নিরাশের মাঝেও নতুন আশার আলো দ্বীপ জ্বেলে দিয়ে যায়। নতুন করে বেঁচে থাকতে ইচ্ছে করে আবার ভালোবাসতে। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।